আমাকে অনেকেই চ্যালেঞ্জ করেছেন, বিজেপি ভক্তবৃন্দ। আমি চ্যালেঞ্জ শুনলে আমার একটু মাথাটা গরম হয়ে যায় যে আপনি কি করে বলছেন ধুরন্ধর প্রপাগ্যান্ডা। দেখুন, আমি কিন্তু কালকে বলেছিলাম যে আমি গল্পের স্টোরি প্লট আমি কিছু বলবো না, আপনি এনজয় করুন। এটা একটা ক্রাইম থ্রিলার, আমি 4 ঘন্টা এনজয় করেছি, সিনেমাটা এনজয়েবল। ও ঐতিহাসিকভাবে সত্যি না সত্যি, প্রপাগ্যান্ডা না প্রপাগ্যান্ডা, এসব নিয়ে কিন্তু আমি কিছু বলিনি, আমি ভাবছিলামই না। কিন্তু আপনি যদি দাবি করে থাকেন যে ধুরন্ধর সত্যি এবং আমাকে সত্যি বলে মানতে হবে, ভারতীয়দের সত্যি বলে মানতে হবে, এটাও আমার দায়িত্বের মধ্যে পড়ে আপনাদেরকে বলে দেয় যে ধুরন্ধরের কী পরিমাণ প্রপাগ্যান্ডা, কী পরিমাণ সত্য আছে, প্রত্যেকটা আমি 1 by 1 আমি বলছি। প্রথমেই দেখবেন কালো টাকার ব্যাপারটা। ওখানে ক্যারেক্টারকে জাভেদ হাক্কানি, জাভেদ হাক্কানি রিয়াল লোক, ওখানেও একই নাম ইউজ করেছে, রাইট? এই হাক্কানি নেটওয়ার্ক ছিল টেরর নেটওয়ার্ক, কোনো সন্দেহ নেই এরা টেরর ফাইন্যান্সিং করতো, সেই পর্যন্ত ঠিক ছিল। আপনি সিনেমায় কি দেখলেন যে বেসিক্যালি ভারতে যখন ডিমনিটাইজেশন হলো, সেই শখ সামলাতে না পেরে জাভেদ হাক্কানি বড় ভাই মারা গেল। এবার প্রপাগ্যান্ডার ব্যাপারটা দেখুন। ভারতের ডিমনিটাইজেশন হয়েছে 2016 সাল, 2016 সালের তাই সেপ্টেম্বর মাস, আর জাভেদ হাক্কানি মারা যায় হচ্ছে তার 3 মাস বাদে ডিসেম্বরে। তাহলে লোকে বলারই বাবা, দেখেছো, মোটামুটি ফিল্মটা ঠিকই আছে। জাভেদ হাক্কানি তো ওই ডিমনিটাইজেশনের শখ সহ্য করতে না পেরেই মারা গেছে। আমরা ওয়েট, আপনার দুটো তথ্যের সাথে খেয়াল রাখুন। হাক্কানি নেটওয়ার্ক শুধুমাত্র ভারতে টেরর ফাইন্যান্সিং করতো না, আফগানিস্তানে তালিবানদেরও ফাইন্যান্সিং করতো, যার জন্য আমেরিকান সিআইএ ওর পেছনে প্রায় 14 বছর ধরে লেগে আছে। এবং মোটামুটি 2006 সাল থেকেই ওর পাকিস্তানে কাজকর্ম বন্ধ। হাক্কানি নেটওয়ার্ককে পুরোপুরি আমেরিকায় পেরে ফেলে। মনে রাখবেন যে পাকিস্তানের বাপ হচ্ছে আমেরিকা, আমেরিকার বিরুদ্ধে গেলে কারো ছাড় নেই। সুতরাং ওর ভাইকে তো অলরেডি ধরে রেখেছিল, সেটাও সিনেমায় দেখিয়েছে বাইরে, ওইটুকু ঠিক ছিল। তো মুশকিল হচ্ছেই যে ওই জাভেদ হাক্কানি মোটামুটি 2005-06 সালের পর থেকেই তার সমস্ত রকম কাজকর্ম পাকিস্তানে বন্ধ হয়ে যায়, বিকজ ও টেরর নেটওয়ার্কিং করতো এবং সেখানে সিআইয়ের নির্দেশেই পাকিস্তান আইএসআই ওর ওপর মাথার ওপর যে হাতটা ছিল সেটা তুলে নেয়, এবং তার এগেনস্টে অসংখ্য কেস পাকিস্তানে চলতে থাকে। আমেরিকায় এক্সট্রাডাইট করার প্ল্যানও হচ্ছিল, ওর ভাইকে তো করেই ছিল, ওকেও করা হচ্ছিল। সো হি ওয়াজ আন্ডার ডবল ট্রেস, এবং ওর ওই নেটওয়ার্ক সিআইএ অনেক দিন আগে আমেরিকান মানে এজেন্সি পাকিস্তানের উপর চাপ দিয়ে অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে। সুতরাং ওই যে সিনেমায় দেখানো হয়েছে যে ডেভিড হাক্কানি জাভেদ হাক্কানি খোলামেলাভাবে টেরর ফাইন্যান্সিং করছে, ওটা 2006 সাল থেকেই বন্ধ ছিল, 2016 পর্যন্ত চলেনি, হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 দেখানো হলো কি যে ইউপি দিয়ে 5,500 কোটি টাকা পুশ করা হচ্ছিল, রাইট? তো ধরুন ঘটনাটা সত্যি, ঠিক আছে, হাক্কানি করেনি, জাভেদ হাক্কানি করেনি, অন্য কেউ করেছে, মেনে নিলাম যে এটা তর্কের খাতিরে হতেই পারে। তাহলে আবার আসুন যে আপনার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী বলছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে যে ডিমনিটাইজেশন যদি আপনার 60,000 কোটি টাকা ঢুকে গিয়ে থাকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বলছে যে 99.97% অফ দ্য মানি দ্যাট ওয়াজ অন সার্কুলেশন পুরোটাই ব্যাঙ্কে ফিরে এসেছিল 3 বছরের মধ্যে। অর্থাৎ যদি ডিমনিটাইজেশন হয়েও থাকে, সেই ডিমনিটাইজেশনের ফলে ভারতে কালো টাকা একটুও নষ্ট হয়নি, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 যদি ধরেই নিই যে ভারতে ওই কালো টাকা তুলে নেওয়ার জন্য টেরর ফাইন্যান্সিং নষ্ট হয়ে গেছে, পুলওয়ামার ঘটনা তো 3 বছর বাদে হয়েছে ডিমনিটাইজেশন। আচ্ছা, আবার যদি এটাও ধরে নিই যে ভারতে বিজেপির বিরোধী পক্ষ কংগ্রেস, এসপি, এরা মানে পুরো পাকিস্তানের কালো টাকায় লড়তো। ইনফ্যাক্ট আপনি যদি দেখেন 2016 থেকে 2022-23 পর্যন্ত প্রতিটা রাজ্যে বিজেপি ছড়িয়েছে সেই সময়। অর্থাৎ কালো টাকা সরিয়ে নেওয়ার পরও কল বিজেপির দাবি যেটা ছিল, বিজেপির কিন্তু স্টেট ইলেকশনের রেজাল্ট খুব একটা ভালো হয়নি। সুতরাং আপনি 2-2-4 কোনো মতেই করতে পারবেন না যে ওই ডিমনিটাইজেশন। এবার আতিফের যে ঘটনাটা ঘটেছিল, যে ডন, সে তো মারা গেল 2022-23 সালে, আর এখানে দেখাচ্ছে ও মারা গেল হচ্ছে ডিমনিটাইজেশনের পরপরই। অর্থাৎ সেখানে তো একটা টাইম লাইনের বিশাল গোলমাল আছে। ঠিক আছে, এটা নাকি আমি একটা সিনেমাটিক ফ্রিডম দিলাম, আমি ওটাকে নাই বাদই দিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আপনারা যে দাবিগুলো বা ফিল্ম যে দাবিগুলো করছে সেগুলো কোনো মতেই কোনোটাই মাঝেনি। এবার এখন এসপি আসলাম বলে যে ক্যারেক্টার, ওটা তো একটা রিয়েল ক্যারেক্টার, ও তো ছিল রাইডি টাউনে। সে মারা গেছে 2014 সালে তালিবানদের হাতে, বাইরে সে বালুচদের হাতে মারা যায়নি। সিনেমায় দেখাবে সে বালুচদের হাতে মারা গেছে, তাও কি সে মারা গেছে 2018-2000, যদি আমি সিনেমার টাইম ফ্রেম ধরি, মেজর টাইম ফ্রেমগুলো দেখে, না তাতে অনেক আগেই মেজর আসলাম পটল তুলেছিল তালিবানদের হাতে, বালুচদের হাতে নয়।
আচ্ছা, এটা গেল একটা। আচ্ছা, আর একটা যেটা দেখানো হলো যে লাইরি টাউনের ব্যাপারটা, যেটা পুরো গল্পটা সেন্ট্রাল থাম কি, যে লাইরি টাউন যেটা করাচির পুরো স্মাগলিং নেটওয়ার্ক সেটা কন্ট্রোল করে হচ্ছে আইএসআইকে। ওটা পুরো ভুল, ওটা পুরো উল্টো। অ্যাকচুয়ালি লাইরি টাউনে যে গ্যাং ওয়ার হতো দ্যাট ওয়াজ বিটুইন পিপিপি অ্যান্ড এমকেএম, এটা পলিটিক্যাল ওয়ার। এবং লাইরি টাউনে আইএসআই তো দূরের কথা, পাকিস্তানি মিলিটারি পর্যন্ত 2003-04 পর্যন্ত বোধহয় ঢুকতে পারেনি। এটা এত দুর্ভেদ্য ছিল পাকিস্তানি মিলিটারির কাছে, কারণ দুবাই মুম্বাইয়ে যত স্মাগলিং চলতো সবই লাইরি টাউন দিয়ে চলতো। এবং এরা খুব একটা আইডিওলজিক্যালি ছিল না, কারণ ওদের সাথে সবারই, ভারতের সবারই সম্পর্ক ছিল, ওকে। এবং সেখানে কিন্তু আইএসআইয়ের কথায় কোনো কিছু হতো না। লাইরি টাউনের যে ইন্টারনাল রাইভালারি, বা এখানে প্রথমে যে রেহমান বালুচ বা রেহমান ডাকাতকে যে দেখানো হচ্ছে, সে যে আইএসআই হ্যান্ডলার ছিল বা তার 26/11-এর তার ইনভলভমেন্ট, এগুলো কোনোটাই সত্যি না, এগুলো পুরোটাই ফিকশনাল। এবার দেখুন, এবার আসলে আমরা সত্যি কথা আসি, যে এই মুম্বাই অ্যাটাক যেটা হলো, মুম্বাই অ্যাটাক এবং ভারতবর্ষের বিভিন্ন অ্যাটাকের পেছনে যে যে আইএসআই মেজরের ছিল, যেটা মেজর ইকবাল সিনেমাটাতে বড় ক্যারেক্টার যেটা অর্জুন রামপাল করেছে, সেটা একটা কিন্তু প্র্যাকটিক্যাল ক্যারেক্টারের উপর বেস করে। সেই ক্যারেক্টারের নাম হচ্ছে কাশ্মীরি ইলিয়াস। সেটা একটা আইএসআইয়ের বিশাল বড় একটা লোক, যে অ্যাকচুয়ালি এই পুরো ভারতে টেরর একটার পর একটা, মানে মুম্বাই অ্যাটাক থেকে শুরু করে সব করেছে। কাশ্মীর ইলিয়াস বলে যে লোকটা, যেটা ভারতের উপর টেরর অ্যাটাক একের পর এক করে গেছে, সে ওয়াজিরিস্তানে 2011 সালে মারা যায়, এবং আমেরিকান অ্যাটাক, আমেরিকান মিলিটারি তাকে মেরে ফেলে, ওকে। আর মানে যে অ্যাকচুয়াল মুম্বাইয়ের হ্যান্ডলার ছিল, যে যে জিনিসটা ছিল, সুতরাং অর্জুন রামপালের ক্যারেক্টারটাও আপনি যেটা বলছেন ফিকশনাল ক্যারেক্টার বেস্ট অন অর্জুন ইলিয়াস, ঠিক আছে, সেটাও মেনে নেওয়া যায় যে ক্যারেক্টারটা ক্লোজ, কিন্তু ক্যারেক্টারটা বাঁচেনি, অনেকদিন করেছে। আরও যদি আপনি ডিসেন্ট্রালাইজ জানতে চান যে কী কী ঘটনা যেগুলো দেখানো হয়েছে, যে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আপনি ওখানে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে টাইম লাইনের পুরো বাবা করে দিয়েছে। প্রথম কথা, ভারতে যখন পুলওয়ামা অ্যাটাক হচ্ছে, তার পরবর্তী যে ঘটনাগুলো হচ্ছে, সেখানে আমি কালকেও বলেছিলাম, তখন তো অলরেডি ইমরান খান ক্ষমতায় চলে এসেছে। ইমরান খানকে কিন্তু সেক্ষেত্রে আনা হলো না, নওয়াজ শরীফকে দেওয়া হলো, রাইট। কিন্তু তখন অলরেডি তেহকিক ইসলামের ইমরান খানের পার্টি অলরেডি বিশাল ক্ষমতা এবং বিশাল পাওয়ারে চলে এসছে। তাদেরও একটা বিশাল ভূমিকা ছিল পুরো ব্যাপারগুলোর মধ্যে, সেটা পুরোপুরি ওয়াশ আউট করে দিয়েছে। তো যাকে মেন ব্যাপারটা হচ্ছে যে দেখুন, একদিক থেকে ঠিক যে ভারত পাকিস্তানে তার কার্যকলাপ বাড়িয়েছে, যেমন মিস্ত্রির মতো লোকগুলোকে মেরেছে, যদিও টাইম লাইনের কোনো মা বাপ নেই, মানে কেউ মারা গেছে 2023 সালে, দেখাতে হচ্ছে 2018-তে, কেউ মারা গেছে 2014-তে, দেখা হচ্ছে 2018 সালে, এ তো পুরো গার্বেজ হয়েছে। ঠিক লোক নাকি আমি একটা সিনেমাটিক লিবার্টি দিয়ে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে এই যে, এটা আপনারা বলতে পারেন যে হ্যাঁ, বিজেপি আসার পর পাকিস্তানে ভারতীয় এজেন্টরা ভারতের শত্রুদের মারছে, ফাইন, সেইটুকু পর্যন্ত ঠিক ছিল। কিন্তু সেইটুকু বিজেপি ক্রেডিট দাবি করতেই পারত। কিন্তু তার জন্য আপনাকে মানে বিজেপি বিরোধী যারা জনগণ, একটা গণতন্ত্র, তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেয়া, মুসলমানদের দেশদ্রোহী আখ্যা দেয়া, এটা তো ঠিক নয়। মুসলমানদের মধ্যে কিছু হয়তো দেশদ্রোহী হতেই পারে, কিন্তু সব মুসলমান দেশদ্রোহী, এইটার তো একটা জেনোফোবিয়া। আপনি তাহলে বলবেন আব্দুল কালামও দেশদ্রোহী, আব্দুল কালামের মতো দেশভক্ত, কারণ আমি যত মুসলমানকে দেখেছি তাদেরকে আমার দেশভক্ত বলেই মনে হয়েছে। আমি তো মানে দেশবিরোধী মুসলমান এখনও দেখিনি ভারতীয়দের মধ্যে। যেদিন হবে সেদিন আপনার সাথে আমি কথা বলবো, ঠিক আছে। তারা ভারতকে যতটাই মনে করে, তো আপনারাও ততটাই বলে মনে করেন। সুতরাং এই ব্যাপারগুলো তো আমার মনে দুঃখ দেবে, এবং সেটা যদি আমি বলে থাকি, আমি 100 বার আবার বলবো যে ভারতের মুসলমানদের মধ্যে দেশভক্ত আছে, গদ্দারও আছে। ভারতীয় হিন্দুদের মধ্যেও দেশভক্ত আছে, গদ্দার আছে, সবই আছে। সুতরাং শুধু মুসলমানদের গদ্দার বলা, শুধু কয়েকজন মুসলমানদের মধ্যে এই কাজ করার জন্য, এটা তো ঠিক নয়, তো জেনোফোবিয়া হয়ে যাবে। যেমন এখন আমাদের আমেরিকায় ফেস করছি, হিন্দুদের মধ্যে কিছু ডাক্তার 420 বছর জেল পাচ্ছে, কিছু H1B ফ্রড করছে, ভারতীয় হিন্দুদের মধ্যে প্রচুর লোকজন আমেরিকা উল্টোপাল্টা কাজ করছে। তো একটা ভারতীয় হিন্দু কমিউনিটির এগেনস্টে দোষটা আসছে না। তো আমি তো নিজেও ফিল করি, তো সবাই এখন দেখুন আমাদের পুরো ইউটিউব চ্যানেল খুলে গেছে, 20-30টি ইউটিউব চ্যানেল ভারতীয় আমেরিকানদের বিরুদ্ধে প্রচার চলছে। দোষ করলো কয়েকজন, আমরা সৎভাবে আছি, কী করবেন বলুন। এটাও ভাবতে হয়, ভারতীয় মুসলমানদের মধ্যে গুচি কয়েক কিছু লোক হয়তো আইএসআই এজেন্ট ভুলভাল করেছে, তার জন্য তো আপনি গোটা কমিউনিটিকে দোষ দিতে পারেন না। দ্যাট ইজ এ ডেঞ্জারাস থিং।